আসসালামু আলাইকুম দর্শক। তো এটি আমাদের চতুর্থ পর্ব। এই পর্বে আমরা কথা বলবো অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ নিয়ে। অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ কি, এর পদক্ষেপগুলো কি কি হওয়া উচিত, এবং অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ কিভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর প্রতিরোধে সহযোগিতা করে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনায় উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আকরাম হোসেন স্যার, যিনি আইপিসি অ্যালায়েন্স বিডি এর কর্ণধার এবং মাইক্রোবায়োলজির প্রখ্যাত প্রফেসর, যিনি আইপিসি নিয়ে প্রচার ও প্রচারণা করছেন দীর্ঘদিন থেকে। উদ্দেশ্য অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ। স্যার, আপনাকে ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। তো স্যার, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ একটি টেকনিক্যাল টার্ম। এটি কি এবং এর আহ, সংক্ষিপ্ত ইতিহাস আমরা আপনার কাছ থেকে জানতে চাই স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ একটি টেকনিক্যাল এবং নতুন টার্ম। এটি আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল মাত্র 1996 সাল থেকে ব্যবহার শুরু করেছে। তারা এটাকে এভাবে সংজ্ঞায়িত করেছে যে যে কোনো সংক্রমণের ক্ষেত্রে ইনফেকশনের ক্ষেত্রে সঠিক রোগীর জন্য সঠিক অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সঠিক ডোজে সঠিক রুটে নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া, যাতে রুগী ভালো হয়ে যায়, ন্যূনতম পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ রুগীর যেন ন্যূনতম পার্শ্ব প্রতিক্রিয়া হয়। অনেকে প্রশ্ন করতে পারেন ভবিষ্যৎ রুগী কিভাবে আসলো, অর্থাৎ যদি রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায় তাহলে পরবর্তী প্রজন্ম এফেক্টেড হয়। তো এই হলো অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপের সংজ্ঞা। এটি কিভাবে আসলো? এই প্রেক্ষাপট হলো যখন আজ থেকে প্রায় 65 বছর আগে 1940 সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। উনি তার নোবেল বক্তৃতায় বলেছিলেন যে যদি অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগ হয় তাহলে ব্যাকটেরিয়া এর বিরুদ্ধে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, এবং তার কথা বলে গেল 20 বছরের মধ্যেই 1960 থেকে 70-এর মধ্যেই দেখা গেল যে শতকরা 50 ভাগ ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স হয়ে গেছে। এর প্রেক্ষিতে 70 সালে ক্লিনিক্যাল ফার্মাকোলজি এবং 80 সালের দিকে ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি হলো, এবং এরপরে 1996 সালে এই শুরু হলো অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ। অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ চালু হওয়ার পরেও দেখা গেল 2007 সালে প্রায় 30 ভাগ ক্ষেত্রে হাসপাতালের অ্যান্টিবায়োটিক বিনা কারণে দেওয়া হচ্ছে। 30 ভাগ এর বেশি অ্যান্টিবায়োটিক হাসপাতালের বাইরে অপ্রয়োজনীয়, এবং সার্জিক্যাল প্রোফাইল্যাক্সিসের মতো অপ্রয়োজনীয়। এবং এর প্রেক্ষিতে 2012 সালে আমেরিকার সোসাইটি অফ ইনফেকশন ডিজিজ এবং আমেরিকান সোসাইটি অফ এপিডেমিওলজি তারা যৌথভাবে অ্যান্টি মাইক্রোবিয়াল স্টুয়ারশিপ পলিসি ডিক্লেয়ার করে, এবং এর প্রেক্ষিতে সিডিসি আমেরিকা 2014 সাল থেকে এটা তাদের সরকারি আইন যে আমেরিকার প্রতিটি হাসপাতালে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ বাধ্যতামূলক। এখন ইউরোপ সহ উন্নত বিশ্বের প্রায় সব হাসপাতালে স্টুয়ারশিপ বাধ্যতামূলক। আমাদের দেশে এটা গত 2-1 বছর ধরে শুরু হয়েছে, এবং এর নীতি নির্ধারণী পর্যায়ে আমাকে 2-1 বার ডাকা হয়েছিল। এটি একটি চলমান প্রক্রিয়া চলছে। ধন্যবাদ স্যার। বাংলাদেশে ব্যাপক আকারে এই অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ বাস্তবায়ন যৌক্তিকতা কি বলে আপনি মনে করেন স্যার? যৌক্তিকতার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডে একটু বলতে চাই যে খুব বেশি দিন আগে না, মাত্র আজ থেকে 2014 সালে, অর্থাৎ 10 বছর আগে আমেরিকার সিডিসি ঘোষণা করে যে আমেরিকার সব হাসপাতালে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ থাকা অত্যাবশ্যক। কেন তারা এটা বললো? আজ থেকে 65 বছর আগে 1940 সালে যখন পেনিসিলিন আবিষ্কার হয়, সে সময় পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন তার নোবেল বক্তৃতায় যে যদি অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হয় তাহলে এটা তার কার্যকারিতা হারিয়ে ফেলবে এবং রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। এবং তার এই বক্তব্যের মাত্র 25 বছরের মধ্যেই লক্ষ্য করা গেল 1968 সালের দিকে 50% অ্যান্টিবায়োটিকের ব্যবহার সঠিক হচ্ছে না। এর প্রেক্ষিতে 1970 সালে ক্লিনিক্যাল ফার্মেসি এবং 80 সালে আলাদা করে অ্যান্টিবায়োটিকের
ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি, এবং 1996 সালে যেমনটি আমি শুরুতে বলছিলাম যে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ এই জিনিসটা চালু হলো। এই অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ নিয়ে আমেরিকান ইনফেকশন ডিজিজ সোসাইটি এবং আমেরিকান সোসাইটি অফ হসপিটাল এপিডেমিওলজি তারা একটা পলিসি প্রণয়ন করে। 2012 সালে সেই পলিসি পাস হয়, এবং 2014 সাল থেকে সিডিসি ঘোষণা করে যে আমেরিকার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ অবশ্যই চালু থাকতে হবে। এ থেকে বোঝা যাচ্ছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ এসছে অ্যান্টিমাইক্রোবিয়াল অপব্যবহার রোধ ঠেকানোর জন্য। এবং মাঝখানে কিছু সময় গেছে, ট্রিটমেন্ট গাইডলাইন করার পরেও দেখা গেছে 2007 সালে হাসপাতালের 30 ভাগ রুগী অ্যান্টিবায়োটিক পাচ্ছে বিনা কারণে, 30 ভাগ রুগী হাসপাতালের বাইরে অপ্রয়োজনীয়, এবং সার্জিক্যাল যে প্রোফাইলেক্সিক অ্যান্টিবায়োটিক এটাও প্রায় 30%-এর বেশি অপ্রয়োজনীয়। অর্থাৎ 30% একটা রুল হয়ে গেল। আর বাংলাদেশের জন্য তো এটা কোনো ডাটা থাকলে সেটা অনেক বেশি, ওটা আমরা পরে আলোচনা করব। অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপের যে বাস্তবায়ন, এই বাস্তবায়নের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? তার আগে যে প্রশ্নটা ছিল যে যৌক্তিকতা কি, ওই প্রশ্নটা উত্তর তখন আমি দেই নাই। যৌক্তিকতা কি? স্টুয়ারশিপ মানে তো হলো একটা সমন্বিত ব্যবস্থাপনা বা তদারকি করা। প্রশ্ন হলো যে মেডিকেল সায়েন্সের অন্যান্য শাখায় এই তদারকির ব্যবস্থা নাই। একজন ডায়াবেটিসের ডাক্তার ডায়াবেটিসের রোগীকে তার ইচ্ছা অনুযায়ী বা তার যেটা মনে যৌক্তিকতা অনুযায়ী ডায়াবেটিসের ওষুধ দেন। একজন হাইপার টেনশনের রোগী সেভাবে দেন। একজন ক্যান্সারের ডাক্তার ও ক্যান্সার রোগীকে তার বিবেচনা অনুযায়ী প্রেসক্রিপশন করেন। তদারকি করার কেউ নাই। কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এই তদারকির ব্যাপারটা কেন আসলো? এখানে একটা জিনিস বোঝার, এটা হলো অন্যান্য ওষুধের যদি অপব্যবহার হয় সেটা শুধু রোগী পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কিন্তু আমরা ইনফেকশন প্রিভেনশনে বলেছিলাম অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হলে ব্যাকটেরিয়া, বিশেষ করে ব্যাকটেরিয়াই বেশি, ভাইরাসও হতে পারে, রেজিস্ট্যান্স ডেভেলপ করে। সেই রেজিস্ট্যান্স এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়ায় বা হাসপাতালে আরেক রোগী, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, এক দেশ থেকে আরেক দেশ, রোগী যখন বাড়িতে আসে কমিউনিটিতে ছড়িয়ে পড়ে, পরবর্তী প্রজন্ম, একটা মায়ের ইনফেকশন হলো পরবর্তী প্রজন্মে যায়। অর্থাৎ একটা ভুল অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বড় কারণ হয়, এবং এটার সুদূর প্রসারী এফেক্ট। সেজন্যই এই সবাই লেখাপড়া করে শেখার পরেও, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন নেওয়ার পরেও অ্যান্টিবায়োটিকের তারা ঠিক করলো না ভুল করলো বা অযৌক্তিক করলো না বেশি করলো, এটা দেখার জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ আমেরিকার মতো দেশেও বাধ্যতামূলক। এবং আমাদের দেশে দেখা গেছে যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার পরিমাণ 80 থেকে 90%, যেটা উন্নত বিশ্বে এখনো 40% বা 30% আছে। এর চেয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ হলো এই যে গত 30 বছরে নতুন কোনো অ্যান্টিবায়োটিক আসে নাই, এবং যারা ফার্মাসিউটিক্যালস তারা নতুন নতুন অ্যান্টিবায়োটিক আনার কোনো প্রচেষ্টাও বেশি গবেষণা করে না। কারণ ওরা জানে এই অ্যান্টিবায়োটিক আসলে এটাও কিছুদিনের মধ্যে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। তো এই কারণেই এইটা অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ দরকার। এবং এই যদি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স না, লাগাম টেনে না ধরা যায়, যে চলমান অ্যান্টিবায়োটিক গুলো আছে এগুলার লাইফ বৃদ্ধি করা না যায়, তাহলে আগামী মাত্র 25 বছরের ব্যবধানে 2050 সাল নাগাদ প্রতি সেকেন্ডে, প্রতি 3 সেকেন্ডে একজন করে লোক মারা যাবে সাধারণ সংক্রমণে। কাজেই আশা করি আমার এই বক্তব্য থেকে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ এর প্রয়োজনীয়তা যৌক্তিকতা তুলে ধরতে পেরেছি, এবং এদেশের জন্য এটা অবশ্যই বেশি প্রযোজ্য। ধন্যবাদ স্যার। এই মাইক্রোবিয়াল স্টুয়ারশিপ হাসপাতাল পর্যায়ে বাস্তবায়নের জন্য বা মনিটরিং এর জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যদি খুব মোটা দাগে আমরা বলতে চাই, তাহলে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে যে এই হাসপাতালে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ প্রোগ্রামটা
চালু করব কিনা। কারণ কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া এটা সম্ভব না। যখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তখন কর্তৃপক্ষ একটা মাল্টি ডিসিপ্লিন, মেডিসিন, সার্জারি, গাইনি এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, মাইক্রোবায়োলজিস্ট, ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট, সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করবে। এই কমিটি একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন করবে ফর কমন ইনফেকশন ডিজিজ। ডায়রিয়ার জন্য এটা হবে, কোন ডায়রিয়া ভাইরিয়া যেখানে অ্যান্টিবায়োটিক লাগবে না, কোন সংক্রমণে কোন, এবং সবাইকে বলা হবে যে আপনারা এই ট্রিটমেন্ট গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দেন। এই ট্রিটমেন্ট গাইডলাইন WHO নির্দেশনা অনুযায়ী, অথবা সেই দেশের নির্দেশনা অনুযায়ী, অথবা যদি খুব বড় হাসপাতাল হয় তাদের অ্যান্টিবায়োগ্রাম, অ্যান্টিবায়োগ্রাম বলতে আমরা বুঝি গত বছরে তাদের যত ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে তাদের সাসেপ্টিবিলিটি বা কোন ব্যাকটেরিয়ায় সেটা মারা যাবে সেটার উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়। এবং এইভাবেই একটা অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ কাজ করে। একটা টিম তখন তদারকি করে যে এই যে আমরা ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করলাম, এই যে আমরা পলিসি তৈরি করলাম, এখন ক্লিনিশিয়ানরা তারা এইটা মেনে চলছেন কিনা। এবং যদি তারা মেনে চলেন তাহলে পরে ভালো প্রতি মাসে মিটিং এ কোথায় কোথায় এর ব্যত্যয় ঘটলো সেটা দেখে সে অনুযায়ী এটাকে আবার সংশোধন করে আবার এটা কারেকশন করা হয়। এটাই হলো আসলে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপের চলমান প্রক্রিয়া। ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু জানতে পারলাম। এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।